নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে রূপশ্রী ফর্ম ফিল আপ করবেন। তো চলুন শুরু করা যাক। তো এই দেখতে পাচ্ছেন রূপশ্রী ফর্ম এরকম। এখানে প্রথমে ফর অফিস ইউজেস, এখানে কিছু করতে হবে না, আপনি নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পারবেন দেওয়া রয়েছে শুধুমাত্র ইংরেজিতে পূরণ করতে হবে, ফর্মটি কিন্তু ইংলিশে লিখতে হবে, এখানে বলেই দেওয়া রয়েছে। তো প্রথমে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস বা আবেদনকারীর বিবরণ, এবং এখানে একটা ঘর দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে নাম, দেখতে পাচ্ছেন এই যে নাম, এবং ব্র্যাকেটে দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামের বানান লিখুন। অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টে আপনি দেবেন সেই অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পেজ দেখে সেখানে যেমনভাবে নামের বানান ঠিক তেমন করে এই ঘরের মধ্যে লিখে দেবেন। এবং এটা বড় হাতেরও লিখতে পারেন, ছোট হাতেরও লিখতে পারেন, বড় হাতের লেখাটাই ভালো হবে। তারপরে নিচে আসবেন, নিচে দেখতে পারবেন ডেট অফ বার্থ বা জন্ম তারিখ। তো এখানে প্রথমে ডেট দেবেন, তারপরে এখানে মাস দেবেন, এবং তারপরে বছর দেবেন। একটা করে ডিজিট লিখবেন। তারপরে দেখতে পাচ্ছেন প্রস্তাবিত বিবাহের তারিখ। তো আপনার যে বিবাহ বা অনুষ্ঠান হবে সেটা কোন তারিখে হবে সেই ডেটটা এখানে দেবেন। তারপরে মান্থ বা মাস, তারপরে বছরটা এখানে উল্লেখ করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর দেওয়া রয়েছে, এবং এখানে বলা হয়েছে আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি। আবেদনকারী অর্থাৎ কনের, সেই কনের একটা রঙিন পাসপোর্ট সাইজের ছবি এখানে আঠা দিয়ে লাগিয়ে দেবেন। এরপর নিচে আসলে দেখতে পাচ্ছেন প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের ঠিকানা। তো আপনার যে বিবাহের অনুষ্ঠান সেটা আপনার নিজ বাসভবন নাকি ম্যারেজ হলের মধ্যে হবে, তার ঠিকানাটা এখানে লিখে দেবেন। এরপর বাড়ির নাম্বার, এবার এখানে মেয়ের বা কনের বাড়ির যে নাম্বার সেটা এখানে লিখে দেবেন। এই বাড়ির নাম্বার যদি গ্রামীণ এলাকার ক্ষেত্রে দেখেন, দেখবেন আপনার অঞ্চল অফিস থেকে একটা টিনের ছোট্ট একটা কার্টের মতো দিয়েছে, সেখানে কিন্তু একটা নাম্বার দেওয়া রয়েছে বাড়ির, সেটা এখানে দিতে পারেন। অথবা যদি অন্য কোনো বাড়ির নাম্বার থাকে আপনার, সেটা এখানে দেবেন। এবং তার পাশেই দেখতে পাচ্ছেন জিপি বা ওয়ার্ড। তো যদি গ্রামে বাড়ি হয় সেক্ষেত্রে আপনার জিপি বা গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, অর্থাৎ অঞ্চলের নাম, এবং শহরের ক্ষেত্রে আপনার ওয়ার্ডের নাম এখানে বসিয়ে দেবেন। তারপরে নিচে আসবেন, দেখতে পাচ্ছেন রোড স্ট্রিট, এখানে রাস্তার নাম চাইছে। তো আপনার যে গ্রাম বা শহর রয়েছে বা আপনার যে পাশাপাশি রাস্তা তার নাম জানা থাকলে দেবেন, না থাকলে দেবেন না, গ্রামের নামই দিতে পারেন বা আপনার পাড়ার নামই দিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন ব্লক, গ্রামে বাড়ি হলে ব্লকের নাম দেবেন, শহরে হলে এই যে মহকুমা বা মিউনিসিপ্যালিটি, তারপরে কর্পোরেশন, বড় শহরের ক্ষেত্রে কর্পোরেশন এখানে দেবেন। তারপরে এখানে আপনার থানার নাম দেবেন, এবং এখানে জেলা, এটা কিন্তু মেয়ের বা কনের। তারপরে পোস্ট অফিসের নাম এখানে দেবেন, পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। এবারে মাতার নাম, তো এখানে কনের বা মেয়ের মায়ের নাম দেবেন, তারপরে এখানে বাবার নাম দেবেন। এরপর আবার নিচে চলে আসলে দেখতে পারবেন বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। তো আপনার যে বর্তমান ঠিকানা সেটা দেবেন। তারপরে রাস্তার নাম বা স্ট্রিট, এখানে আপনার রাস্তা যদি নাম জানা থাকে আপনার পাড়ার সেটা দেবেন, বা গ্রাম কিংবা পাড়া কিংবা ওয়ার্ডের নাম দেবেন, তাও হবে। তারপরে থানার নাম দেবেন এবং পোস্ট অফিস এখানে বসিয়ে দেবেন। এবং আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি আলাদা হয়, ধরুন আপনি কোনো শহরে বসবাস করছেন এবং আপনার যে স্থায়ী ঠিকানা সেটা ধরুন কোনো গ্রামে, তো সেক্ষেত্রে এখানে আপনার সেই স্থায়ী ঠিকানা দেবেন। বাড়ির নাম্বার প্রথমে দিতে হবে, তারপরে রাস্তার নাম, তারপরে থানা, তারপরে পোস্ট অফিস, এইভাবে দেবেন। এবার একটু নিচে চলে আসবেন, আসার পর আপনার এই যে তারপরে এখানে ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতের নাম চাইছে, এটা দেবেন পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে। তারপরে ব্লক, মহকুমা নাকি মিউনিসিপ্যালিটি নাকি কর্পোরেশন সেটার নাম দেবেন এখানে। সেম একইভাবে নিচে আসবেন, জেলা, রাজ্য তো পশ্চিমবঙ্গ হবে, পিনকোড এখানে বসিয়ে দেবেন। ঠিক একইভাবে এই দিকে স্থায়ী ঠিকানার ক্ষেত্রেও আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম দেবেন। আবার বলছি, গ্রাম পঞ্চায়েত গ্রামের ক্ষেত্রে এবং ওয়ার্ড শহরের ক্ষেত্রে। তারপরে গ্রামে বাড়ি হলে ব্লক, তারপরে ছোট শহরে হলে মহকুমা কিংবা মিউনিসিপ্যালিটি, তারপরে যদি বড় শহরে হয় কর্পোরেশনের নাম দেবেন, জেলা দেবেন, রাজ্য দেবেন, তারপর পিনকোড বসিয়ে দেবেন। এবারে অনেকের প্রশ্ন থাকবে যে ধরুন আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই, সেক্ষেত্রে কি করব? দেখুন এখানে কিন্তু কোনো চেকবক্স দেওয়া নাই যে এখানে টিক দিন যদি একই হয়, তো সেক্ষেত্রে আপনারা দুটোই ফিল আপ করবেন, একই হবে কিন্তু দুটোই ফিল আপ করবেন। এরপরে নিচে চলে আসবেন,
যোগাযোগ বা মোবাইল নাম্বার। তো এখানে আপনার একটি চালু মোবাইল নাম্বার কিন্তু দেবেন, যাতে চালু হয়, কারণ ফর্মটি জমা দিলে যখন ওনারা পোর্টালাইজেশন করবেন তখন কিন্তু আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন যে নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেটা আসবে, সেটা দিয়ে পরবর্তীতে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং সেই এসএমএসটি আসলে কিন্তু ডিলিট করবেন না, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি বা অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখে রাখবেন, নইলে পরবর্তীতে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন না। এরপরে দেখুন এখানে কি বলা রয়েছে, এই যে প্লিজ নোট দ্যাট ইউ উইল রিসিভ এসএমএস অ্যাবাউট ইয়ার অ্যাপ্লিকেশন, যেটা বললাম আর কি, এসএমএস আসবে এই নাম্বারে। তো নাম্বারটা চালু এবং পার্মানেন্ট নাম্বার দেবেন। এরপরে ব্যাঙ্কস ডিটেলস চাইছে। তো ব্যাংকের প্রথমেই আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন, অর্থাৎ কোণের, পরিবারের অন্য কারো না, পাত্রীর যে নাম্বার অ্যাকাউন্ট নাম্বার সেটা এখানে দেবেন। তারপরে আইএফএসসি কোড ব্যাংকের প্রথম পেজ যে রয়েছে পাসবইয়ের, সেখানে দেখতে পাবেন, এখানে বসিয়ে দেবেন। তারপরে সেখানে এমআইসিআর নাম্বার সেটা থাকবে, দেখে দেখে বসিয়ে দেবেন। তারপরে ব্যাংকের নাম কি সেটা দেবেন এখানে। তারপরে ব্রাঞ্চ বা শাখার নাম সেটা দেবেন। এগুলো কিন্তু সব ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজে দেখতে পাবেন। তারপরে ব্রাঞ্চ অ্যাড্রেস, তো আপনার যে ব্রাঞ্চটা রয়েছে সেই ব্রাঞ্চের যে অ্যাড্রেস সেটা কিন্তু এখানে লিখে দেবেন। প্রথম পেজে দেখতে পারবেন, ওখানে দেওয়াই থাকে যে ব্রাঞ্চ অ্যাড্রেস। এরপরে দেখতে পাচ্ছেন অন্যান্য ডিটেলস চাইছে, অন্যান্য ব্যক্তিগত তথ্য, শুধু টিক চিহ্ন দিতে হবে। তো প্রথমে এডুকেশন লেভেল বা শিক্ষার স্তর, তো কোণের যে এডুকেশন বা পড়াশুনো কত দূর, প্রাইমারি অর্থাৎ প্রাথমিক, যদি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়ে তো প্রথমটা টিক, যদি মাধ্যমিক পাশ করে থাকে তাহলে এটা টিক করবেন, যদি বিদ্যালয়ে যায়নি কেউ কেউ থাকে সেক্ষেত্রে এটা দেবেন, এবং যদি উচ্চ মাধ্যমিক পাস সেক্ষেত্রে এটা, যদি অন্য কোনো ডিপ্লোমা কোর্স করে থাকে নার্সিং বা অন্য কিছু এটা দেবেন, এবং অন্যান্য যদি কোনো কোর্স করে থাকে তাহলে এটা, এবং যদি গ্র্যাজুয়েট হয় কিংবা স্নাতক কলেজ পাস করে থাকে এটা দেবেন, এবং যদি এমএ বা এমএসসি এই ধরনের পোস্ট গ্র্যাজুয়েট বা স্নাতকোত্তর ডিগ্রি করে সেক্ষেত্রে এটাতে টিক দেবেন। এরপরে কাস্ট বা জাতি, এখানে তো জাতির বিবরণ, যদি জেনারেল কাস্ট হয় প্রথম, যদি এসসি হয় বা শিডিউল কাস্ট সেক্ষেত্রে এটা দেবেন, এসটি হলে এটা দেবেন, এবং যদি ওবিসি হয় সেক্ষেত্রে এটা দেবেন। তারপরে ধর্ম বা রিলিজিয়ন, যদি হিন্দু ধর্মের হয় এখানে দেবেন, যদি ইসলাম ধর্মের হয় এখানে, শিখ হলে এখানে, বৌদ্ধ হলে এখানে, এবং খ্রিস্টান হলে এখানে, এবং যদি এই ধর্মগুলো বাদে অন্য কোনো ধর্মের হয় তখন আদার্সে টিক দিয়ে দেবেন। তো এবারে এতক্ষণ আমরা কোণে বা পাত্রীর কিন্তু বিবরণ দিলাম। এবারে এখানে দেখতে পারবেন নিচে আসলে গ্রুমস ডিটেল বা পাত্রের বিবরণ। এবার কিন্তু আমার পাত্রের ডিটেলস দিতে হবে। তো প্রথমে এখানে পাত্রের ফুল নাম লিখে দেবেন, তারপরে এখানে পাত্রের জন্ম তারিখ দেবেন, প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে বছর, এইভাবে দেবেন। তারপরে এখানে মায়ের নাম, পাত্রের মায়ের নাম দেবেন। তারপরে এখানে পাত্রের বাবার নাম, এবং এখানে পাত্রের একটি রঙিন বর্তমান পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগিয়ে দেবেন। তারপরে নিচে আসলে দেখতে পারবেন সেম কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। যদি দুটো ঠিকানা একই হয়ে থাকে তাহলে কিন্তু দুটোতেই সেম ঠিকানা লিখে দেবেন, কারণ এখানে কোনো চেক বক্স দেয়নি যে একটা লিখে টিক করে দিলেই হবে। সেম বাড়ির নাম্বার এখানে দেবেন, সেম বাড়ির নাম্বার এখানে দেবেন। যদি বাড়ির নাম্বার না থাকে সেক্ষেত্রে ফাঁকা রাখা যাবে, কিন্তু চেষ্টা করবেন যে বাড়ির নাম্বারটা দেওয়ার। এবারে রোড বা স্ট্রিট, এখানে যদি নাম জানা থাকে দেবেন, না থাকলে গ্রাম বা পাড়া কিংবা ওয়ার্ড যেখানে বসবাস করে তার নাম লিখে দেবেন, তাও হবে, সেম এখানে লিখে দেবেন। তারপরে থানা, থানার নাম দেবেন, এখানেও থানার নাম দেবেন। যদি আলাদা হয় বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেক্ষেত্রে আলাদা আলাদা হবে, একই হলে একই হবে, সেটা যা হবে তা দেবেন। পোস্ট অফিস দেবেন, তারপরে পোস্ট অফিস, তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম, সেম এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড। তারপরে ব্লক বা মহকুমা বা মিউনিসিপ্যালিটি, এখানেও সেম। তারপরে জেলা, এই যে জেলা, তারপরে রাজ্য, এখানেও জেলা, এখানেও রাজ্য। তারপরে পিনকোড বসিয়ে দেবেন। এরপর নিচে আসবেন, এই জিনিসটা একটু ভালো করে পড়বেন। কি আমি ঘোষণা করছি যে আমি অবিবাহিতা এবং প্রস্তাবিত বিবাহটি প্রথম, তাহলে এই বিবাহটি কিন্তু প্রথম হতে হবে। যদি ডিভোর্স কিংবা দ্বিতীয় বিবাহ হয় সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটি ফিল আপ করা যাবে না।
এবারে এই জিনিসটা আমার পারিবারিক বাৎসরিক আয় 1,50,000-এর বেশি না, এটা কিন্তু কেউ কেউ ভুল করে দেয় ইনকাম সার্টিফিকেট আবেদন করার সময়, তার জন্যও কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয়। বারবার এই জিনিসটা খেয়াল করবেন, যখন আপনি প্রধানের কাছে কিংবা বিডিওর কাছে ইনকাম সার্টিফিকেট নিতে যাবেন আপনার পরিবারের বাৎসরিক আয়ের, সেখানে যেন 1,50,000 টাকার কম ইনকাম উল্লেখ করে। যদি অনলাইনে আবেদন করেন সেখানে বলে দেবেন যে ইনকাম 1,50,000 টাকার কম দিতে, নইলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এটা কিন্তু একটা ভাইটাল পার্ট। এরপরে দেখতে পাচ্ছেন আমি পশ্চিমবঙ্গে বসবাসকারী, আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি। তো আবেদনকারী অর্থাৎ পাত্রী সে পশ্চিমবঙ্গে যে বসবাস করছে, সে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে নাকি গত 5 বছর ধরে এখানে বসবাস করছে, নাকি পিতামাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, যেটা হবে সেটা দেবেন। টিক চিহ্নে, এই যে টিক চিহ্ন দিয়ে দেবেন যেটা হবে তার সামনে। এরপরে নিচে আসবেন, নিচে আসলে দেখতে পারবেন যে আমার বয়স 18 বছরের ঊর্ধ্বে। তো অবশ্যই 18 বছরের বেশি হলে তবেই এই ফর্মটি ফিল আপ করা যাবে, কম হলে তো যাবেই না, কোনো প্রশ্নই আসে না। এরপর কি বলছে নিচে, যে কোনো একটি নথি জমা দিন। এখানে বেশ কিছু ডকুমেন্টের নাম দেওয়া রয়েছে বা লিস্ট, এখান থেকে যে কোনো একটি দিতে হবে। ধরুন জন্ম সার্টিফিকেট যদি আপনার থাকে এখানে টিক করবেন, ভোটার আইডি কার্ড থাকলে এখানে করবেন, আধার কার্ড যদি দেন সেক্ষেত্রে এখানে করবেন, প্যান কার্ড দিলে এখানে, এবং অন্য যদি কোনো সার্টিফিকেট থাকে মাধ্যমিকের অ্যাডমিট হলে এখানে দেবেন। অর্থাৎ যে সার্টিফিকেট যে কোনো একটি দেবেন এখানে, সেই একটির সামনে টিক করে দেবেন। ধরুন আমরা এখান থেকে আধার কার্ডে টিক করে দিলাম, এবং এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ঘরে একটা করে ডিজিট লিখবেন, আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। যদি ভোটার কার্ড দেন সেক্ষেত্রে এখানে টিক করে ভোটার কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে চলে আসবেন, কি বলছে, আমার নিজের নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। আগেই বলেছি পাত্রীর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে। তো নিচে আর কি বলা রয়েছে, ব্যাংকের বইয়ের যে পাতাগুলিতে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নং, ব্যাংকের নাম, ঠিকানা, আইএফএসসি এবং অন্যান্য তথ্যাদি থাকবে সেই পেজটা কিন্তু দিতে হবে জেরক্স করে। তো এখান থেকে এটাকে টিক করে দেবেন, নিচে চলে আসবেন। এবার কি, প্রস্তাবিত বিবাহের প্রমাণ। এবার আপনার যে বিবাহ তার প্রমাণ কি, প্রমাণের জন্য আমরা কি দিতে পারি, বিবাহের নিমন্ত্রণের কার্ড। যদি নিমন্ত্রণের কার্ড দেন সেক্ষেত্রে প্রথমটা যে বক্স রয়েছে টিক করে দেবেন। যদি বিবাহ নথিভুক্তিকরণের নোটিশ বা ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিশ, রেজিস্ট্রেশনের আগে যে নোটিশটা দেয় সেটা দেন তাহলে এখানে টিক করে দেবেন। এবং যদি না দেন তাহলে স্বঘোষণা একটা লিখতে হবে আপনি যে অবিবাহিত সেই সাপেক্ষে, তাহলে এখানে টিক করে দেবেন। এবং এখানে আরেকটা কথা মনে রাখবেন যে আগেই কিন্তু রেজিস্ট্রি হয়ে গেলে কিন্তু এই ফর্মটি দিতে চাইবে না, তাই আগে রেজিস্ট্রি করবেন না। এখানে রেজিস্ট্রির যে নোটিশ সেটার কথা কিন্তু বলা হয়েছে, রেজিস্ট্রি নয়। চেষ্টা করবেন বিবাহী নিমন্ত্রণের কার্ড দেওয়া, এটা খুবই সহজ। এরপরে 7 নম্বরে দেখতে পাচ্ছেন আই অ্যাম সাবমিটেড মাই আধার নাম্বার উইথ ফলোয়িং ডিক্লারেশন কপি এনক্লোজড। তো এই যে এখানে আপনার আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন, প্রত্যেকটা ঘরে একটি করে নাম্বার। এরপর নিচে আসবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন, এটা কিন্তু বাংলা এবং ইংলিশ দুটোতেই দেওয়া আছে, আপনি যে কোনো একটাতে লিখে দেবেন। তো এখানে আপনার আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন, তারপরে অ্যাপ্লিক্যান্টের যে নাম হবে সেই নামটা এখানে লিখে দেবেন এবং এখানে অ্যাপ্লিক্যান্ট সই করবে। তবে নিচে আসবেন, সেম বাংলায় লিখলে এখানে দেবেন আধার কার্ডের নাম্বার, তারপরে এখানে আবেদনকারীর নাম এবং এখানে আবেদনকারী সই করবে। কোনো অফিসে বাংলা ইংলিশ দুটোতেই ফিল করতে বলে, তো ফর্মটি জমা দেওয়ার সময় ওনারা চেক করবেন এবং যদি দুটোতেই করতে বলে দুটোতেই করে দেবেন, তো একটা দিলেও হবে। এবারে নিচে আসবো আমরা, দেখতে পাচ্ছেন যে কোনো একটি নথি জমা দিন, আমার পাত্রের বয়স 21 বছরের বেশি এবং তার দ্বারা প্রত্যায়িত বয়সের প্রমাণপত্র আমি এখানে দাখিল করছি। অর্থাৎ এবারে প্রথমের যে ঘরটি ছিল সেটা ছিল পাত্রীর, এবং এখানে আমাদের কিন্তু পাত্রের যে কোনো একটা প্রমাণ দিতে হবে। তো জন্ম সার্টিফিকেট দিতে পারেন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা অন্য কোনো স্কুল লিভিং সার্টিফিকেট বা মাধ্যমিকের এডমিট, এগুলো দিতে পারবেন। ধরুন আমরা এখান থেকে আধার কার্ড দিচ্ছি, তাই এটাকে টিক করে নেব এবং এখানে আধার কার্ডের নাম্বার একটা একটা করে ঘরে একটা করে বসাবো এবং এই ডকুমেন্টটা কিন্তু দিতে হবে সাথে।
ডকুমেন্ট তো সবই দিতে হবে, কিন্তু এটা কিন্তু দিতেই হবে, মাস্ট। এরপর নিচে চলে আসবেন। উপরোক্ত কোনো তথ্য ভুল প্রমাণিত হলে আমি দায়ী থাকব। তো দেখতে পাচ্ছেন ডেট বা তারিখ, এখানে ডেট দেবেন যে ডেটে আপনি জমা দিচ্ছেন সেই ডেট, এবং এখানে আবেদনকারীর স্বাক্ষর, অর্থাৎ এখানে 35 কিন্তু সই করবে, মেয়ে যার বিয়ে সে এখানে সই করবে। এরপর নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পাচ্ছেন রূপশ্রী প্রকল্প বলে এখানে বেশ কিছু ডিটেলস রয়েছে, এবং এখানে স্পষ্ট ফর অফিস ইউজ অনলি। তো আমরা এখানে কিচ্ছু করব না, এটা অফিস যা করার করবে। এরপরে আরও নিচে আসবেন, দেখতে পাচ্ছেন আবেদনপত্রের স্বীকৃতিপত্র। তো এখানেও আপনাকে আর কিচ্ছু করতে হবে না, এগুলো অফিস ইউজ করবে, দেখতে পাচ্ছেন। এবং এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনি চাইলে কিন্তু এগুলো পড়ে নিতে পারেন। তো আমাদের ফর্মটি ফিল আপ করতে হবে, দেখতে পাচ্ছেন একটু উপরে এই পর্যন্ত, আর নিচেরগুলো কিন্তু আমাদের ফিল আপ করতে হবে না। তো এই ফর্মের সাথে কি কি ডকুমেন্ট জমা দেবেন সেটা অবশ্যই আপনি আপনার বিডিও অফিসে কিংবা এসডিও অফিসে আগে কথা বলে নেবেন, বলে নিয়ে সেই তথ্যগুলো বা ডিটেলসগুলো জমা দেবেন। এবং এই ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন সেটা একটু বলে দেই। এই ফর্মটি ডাউনলোড করার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন, এসে রূপশ্রী লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে দেখতে পারবেন রূপশ্রী অনলাইন 3.0, এই যে লিঙ্ক, এই লিঙ্কটির উপরে ক্লিক করবেন। তারপর একটু অপেক্ষা করবেন। এই যে দেখতে পাবেন রূপশ্রী লগ ইন। তো এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, স্ক্রল করে নিচে আসবেন এবং নিচে দেখতে পাবেন এই যে রূপশ্রী অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম রিভাইজড ডাউনলোড, এইখান থেকে এই লিঙ্কটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার রূপশ্রীর ফর্ম ডাউনলোড করতে পারেন এবং ফিল করতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।